আমরা সাধারণ মানুষরা যারা প্রতিনিয়ত আদালতে যাই না, আইন সম্পর্কে আমাদের ধারণা কিন্তু খুব একটা স্পষ্ট নয় আমাদের মতো মানুষদের জন্যই। কিছু আইনজীবীরা মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় এসে আমাদের অনেক কিছু জানান। আজকে আমরা সেরকমই একজন মানুষের কাছে এসেছি, পশ্চিমবঙ্গের আইন জগতের একজন উজ্জ্বল নক্ষত্র জয়ন্ত নারায়ণ চ্যাটার্জির কাছে। আজকে আমরা তার কাছে জানবো আইনের অনেক দিক এবং আপনাদের জানাবো অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আপনার আসল পরিচয় আপনি একজন আইনজীবী, কিন্তু তা সত্ত্বেও বলছি আপনার লেখালেখির একটা জগৎ আছে। আসার পর থেকে অনেক বই দেখছি, এইটা সম্পর্কে যদি আমাদের একটু বলেন। দেখুন, লিখতে আমার ভালো লাগতো চিরকালই। আমি আনন্দবাজার পত্রিকায় বহু বছর আইনি প্রশ্নের উত্তর দিয়েছি, নবকল্লে লিখি, সাপ্তাহিক বর্তমানে প্রশ্ন, এই লিগ্যাল প্রশ্নগুলো লিখি। এছাড়াও আমি দূরদর্শনে 22-23 বছর ধরে একটি আইনি প্রশ্নোত্তরের অনুষ্ঠান করি এবং সেটা লাইভ করি। 22-23 বছর, বুঝতে পারছেন তো? এটা ধৈর্যটা খুব না থাকলে এটা সম্ভব নয়। এটা গেল এক। দ্বিতীয় কথা, কোভিডের পরে আমার সমস্ত জুনিয়ররা আমায় বলতে শুরু করলো, কোভিডের পরে না, কোভিডের সময়, যে স্যার আর ভাল লাগছে না, কিছু করতে চাই। তখন আমি তাদের বলেছিলাম যে এমন কিছু করো যা তোমরা আগে করতে চেয়েছিলে কিন্তু করতে পারোনি। যেমন ধরা যাক, কেউ হয়তো আঁকতে চাইতে কিন্তু তুমি আঁকতে পারোনি সময়ের অভাবে, কেউ গান করতে চাইতে গান করতে পারোনি সময়ের অভাবে, এইগুলো তোমরা করো। এই বলতে বলতে কখন যেন আমি লিখতে শুরু করেছি এবং বিশ্বাস করুন, ঝড়ের বেগে আমার 12টা ইউজ অ্যান্ড থ্রো পেন শেষ হয়ে গিয়েছিল। আর একটা ব্যাপার, এই কোভিডের ঠিক আগে দেখি আমার চেম্বারের বাইরে এক ভদ্রলোক এসে বসে রয়েছেন, বয়স্ক ভদ্রলোক। আমি ভেবেছি আমার কোনো মক্কেল এসছেন বোধ হয়। আমি যখন তাকে ডাকলাম যে আপনি আসুন, তো তিনি ঢুকলেন না, এই দরজার কাছে দাঁড়িয়ে বললেন আমি লেখা নিতে এসেছি। তা আমি বললাম, আমি ভেবেছি কোন আমার মক্কেল, তিনি হয়তো মামলা ড্রাফট নিতে এসেছেন। তো আমি বললাম কোন মামলা বলুন। তো উনি বললেন আমি দ্বীপ প্রকাশনের মালিক, আমার নাম শঙ্কর মণ্ডল, আমি আপনার কাছ থেকে লেখা নিতে এসেছি। তো আমি বললাম দাদা, আমি তো লিখতে পারি না, গল্প উপন্যাস আমি কখনো লিখিনি। উনি তখন একটা কথা বলেছিলেন যা আমার হৃদয়ে ছুঁয়ে গেছিল। উনি বলেছিলেন যিনি ভালো বলতে পারেন তিনি লিখতেও পারেন, আপনি আপনার জীবনের কাহিনী লিখুন, আমরা ছাপবো। তো এই যখন 12টা ইউজ অ্যান্ড থ্রো পেন শেষ হয়ে গেল, আমার দুটো মোটা মোটা খাতা শেষ, তখন আমি ওনাকে কোভিডের সময়ই ফোন করেছিলাম যে দাদা আপনি এসেছিলেন আমার কাছে, আমার কিছু মেটেরিয়াল তৈরি হয়েছে, আপনি কি একবার দেখবেন? উনি বলেছিলেন আমি দেখবো না, আমি ছাপবো। আমি বলেছিলাম না, আপনি একবার দেখে নিন। এই করতে করতে আমার মনে আছে যে একসঙ্গে দুটো বই আমার বেরোয়, গরাদের আড়ালে আর সাদা কালো। তারপর একের পর এক বই বেরিয়েছে, দৌড়, গ্যাংস্টার, চেকমেট, তারপরে ভাঙা ঘরের আয়নায়। এছাড়াও বসাক বুক স্টোর থেকে সলুপ গ্যাং রহস্য বলে গত বইমেলায় একটা বেরোলো, ভাঙা ঘরের আয়না ওই দ্বীপ প্রকাশন থেকে আরও একটা বই বেরোলো। আমি আজ অবধি যত আইনি প্রশ্নের উত্তর দিয়েছি বিভিন্ন পত্রপত্রিকায়, তার মধ্য থেকে বাছাই করা 100-র বেশি প্রশ্ন উত্তর নিয়ে শপিজেন বাংলা তাঁরা একটা আইনের দরবারে বলে বই বের করলেন। এ সবকটা বই পাঠক পড়ছেন এবং আমি বলি, যারা আমাদের অনুষ্ঠান দেখবেন ও শুনবেন, যারা ফেলুদা, কিরিটি রায় পড়তে ভালোবাসেন তাঁরাও আমার গল্প ভালোবাসবেন, কারণ এখানে একটা জনার আছে এবং একজন প্রধান চরিত্র লয়ারের, তিনি কিভাবে রহস্যের সমাধানগুলি করছেন। এই আমি বলছি না আমি খুব ভালো লিখি, কিন্তু আমার লিখতে ভালো লাগে। আমার যেমন বলতে ভালো লাগে তেমন লিখতেও ভালো লাগে। খুব ইন্টারেস্টিং লাগছে আপনার লেখার বিষয়গুলো, যেহেতু আপনার জীবন থেকে ওঠা আর কি। এটা তো শুধু গল্প নয় যে আপনি শুধু কাহিনী বলছেন না, আপনার জীবন থেকে, তো শুনেই খুব ইন্টারেস্টিং লাগছে। এবং শুধু তাই নয়, একটা বই আমি লিখেছি দৌড় বলে, দেখাই বইটা আপনাকে। এই দৌড়, এই বইটা একটা সাধারণ ছেলের গল্প। মানে সবাই তো আপনারা হিরো, সেলিব্রিটি তাদের গল্প বলেন, এটা সাধারণ ছেলের গল্প, নিম্ন মধ্যবিত্ত ঘরের, যার একমাত্র অ্যাম্বিশন ছিল সে বড় হবে, সে নাম করবে, সে বড় হয়ে উকিল হয় এবং কিভাবে সে রহস্যের সমাধান করছে। এবং সেখানে সে পেয়ে যায় এমন কিছু, আমি বলবো না মানুষ, তারা না মানুষ, মানে আসলে আমরা বলি না যে যখন খুব সিনসিয়ারলি আপনি কিছু ভাববেন তখন কিছু রাস্তাও বেরিয়ে যাবে সমাধানের জন্য। কিছু অদ্ভুত, তারা হয়তো না মানুষ, তাদের আপনি ভূত বলতে পারেন, আত্মাও বলতে পারেন, তারা এসে কিভাবে রহস্যের সমাধানে সাহায্য করছেন। এটাও খুব মানে একটা, যদি আপনি বলেন একটা সাধারণ ছেলে বড় হলো কি করে, তার গল্প আপনি কখনো লিখেছেন, আমি বলবো হ্যাঁ। একটা অতি সাধারণ ছেলে যে দৌড়তে দৌড়তে পড়ে যায়, পড়ে গিয়ে আবার ওঠে, ঠক্কর খায়, তার গল্প হলো দৌড়। এছাড়া প্রতিটা গল্পই ওই একটা বিশেষ জনার, ক্রাইম থ্রিলার প্লাস কোর্টরুম ড্রামা। বাহ, খুবই ভালো লাগলো। এরপর আপনাকে একটু আইনি প্রশ্ন করি।
যে আমরা সাধারণ মানুষরা আমাদের আইন নিয়ে ধারণাটা একেবারে স্পষ্ট নয়। তো কিছু কিছু জিনিস আপনার থেকে একটু জেনে নিতে চাইছি। যেমন ধরুন, আজকাল আমরা খুব শুনি যে ডিভোর্সের ক্ষেত্রে এখন মেয়েরা অনেক বেশি সুযোগ সুবিধে পেয়ে থাকে, কিন্তু তাও বলবো এটা আমরা শুনি, এইটা নিয়ে আমাদের খুব স্পষ্ট ধারণা নেই। যদি আমাদের একটু বলেন যে কী ধরনের সুবিধে। প্রথম কথা আমি বলবো, দেখুন আমি মহিলা কমিশনের হয়ে কাজ করি, রাজ্য মহিলা কমিশনের মাননীয় চেয়ারপারসন শ্রীমতী লীনা গঙ্গোপাধ্যায়, তিনি আমাকে প্রায়ই ডাকেন, আমি তার অনুষ্ঠানে যাই। আবার পাশাপাশি অনেক পুরুষ প্রধান সংগঠন, যেমন একটি বিশেষ সংগঠনের নেত্রী নন্দিনী ভট্টাচার্য, তিনিও আমাকে ডাকেন, তাদের হয়েও যাই। আমার কথা হলো, আইনে কিন্তু মহিলা বনাম পুরুষ এ বৈরিতা নেই। আইন হচ্ছে সাধারণ মানুষের জন্য। মনে রাখতে হবে, আইনে অন্যায়ের বিরুদ্ধে বলা আছে, বেআইনের বিরুদ্ধে বলা আছে, কি করে আইনি তা করা যাবে। অর্থাৎ আপনি যে বললেন যে ডিভোর্সে অনেকটা মেয়েদের জন্য কিছু করা হয়েছে, তা নয়, আইনটা খুব স্পষ্ট। আর একটা কথা সাধারণ মানুষকে বুঝতে হবে যে সাধারণ মানুষের জন্য আইন, কখনোই আইনের জন্য সাধারণ মানুষ নয়। মানুষ মনে করেন আইন মানেই বোধহয় ভীষণ একটা বিভীষিকা, একটা চোরকি পাক, বছরের পর বছর চলবে, আদৌ তা নয়। বছরের পর বছর সেই মামলাগুলো চলে যে মামলাতে কোনো না কোনো পক্ষ চান মামলাটাকে লেংদি করতে, কোনো না কোনো পক্ষ দীর্ঘায়িত করতে চান। ধরা যাক, আমি আপনাকে উদাহরণ দিই, আপনার প্রতিবেশীর সঙ্গে মামলা, আপনি আপনার প্রতিবেশীর বিরুদ্ধে একটা ইনজাংশন পেয়ে গেলেন, এবারে পেয়ে গিয়ে আপনি চুপ করে বসে আছেন, আপনি আর কোর্টেও যাচ্ছেন না, মামলাটাও লড়ছেন না, মানে আপনি দীর্ঘসূত্রিতার পথ অবলম্বন করলেন। আপনার বিপরীত পক্ষ, তিনি তো হাঁপিয়ে মরছেন, এ কি আমার মামলা কবে হবে। তিনি তার উকিলবাবুকে দোষারোপ করছেন, উকিলবাবু কবে আমার মামলা হবে, এত কেন সময় নিচ্ছে। আসলে কেউ না কেউ চাইছেন, তাই সময় নিচ্ছে। এটা গেল একদিক। দ্বিতীয় কথা, হ্যাঁ, একটা সময় ছিল ডিভোর্সের মামলা অত্যন্ত জটিল হয়ে গেছিল এবং একটু সময়ও লাগতো। এখন কিন্তু সময় লাগে না। আমি আপনাকে বলি যে এমন আমরা দেখেছি যে গ্রাম থেকে শহরে এসেছেন, গ্রামে তার স্ত্রীকে রেখে এসেছেন শহরে, আর একজন মহিলাকে নিজের স্ত্রী সাজিয়ে তিনি ডিভোর্স করে বেরিয়ে গেছেন, প্রকৃত স্ত্রী জানতেই পারেননি। একের পর এক এ ধরনের অভিযোগ আসতে থাকলো। অনেক সময় আমরা দেখেছি বিদেশে স্বামী রয়েছেন, স্বামী বিদেশের কাউন্টি কোর্ট থেকে তিনি ডিভোর্স নিয়ে নিয়েছেন, এখানকার এই গ্রামে বা পশ্চিম বাংলায় থাকা স্ত্রী জানতেই পারেননি। তো এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা হতে থাকলো এবং অবশেষে ডিভোর্সের প্রক্রিয়াটা সরল করা হলো। এবার আপনি বলবেন যে ডিভোর্সের প্রক্রিয়া কেন সরল করলেন, তার মানে কি আপনারা চান যে ডিভোর্স হয়ে যাক? তা নয়। আদালতগুলি দেখলেন এবং আইন প্রণয়নকারীরা দেখলেন যে ডিভোর্স দেব না জোর করে আটকে রাখতে গিয়ে অনেক মেয়ে যন্ত্রণার সম্মুখীন হচ্ছেন। জোর করে সংসারে রাখতে গিয়ে মেয়েরা যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছেন, কোথাও কোথাও মেয়েদের মারা হচ্ছে। তো তার জন্য তারা বললেন যে ঠিক আছে, যদি মনে হয় সম্পর্ক পুনঃস্থাপিত হবে না বা সম্পর্ক আর ফিরিয়ে দেওয়া যাবে না, তাহলে তোমরা ডিভোর্স করে নাও। তার জন্য মিউচুয়াল ডিভোর্সের রাস্তা রইল। অল্টারনেটিভ রাস্তা হিসেবে আপনারা জানেন কি না জানি না, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ আছে, তাদের অধীনে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আছে, ইংরেজিতে বললে স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি এবং ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। প্রতিটা জেলায় জেলা আদালতে এই ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির অফিস থাকে। সেখানে গিয়ে আপনারা মিডিয়েশন চাইতে পারেন, আপনারা রিকনসিলিয়েশন চাইতে পারেন। মেয়েদের জন্য নিখরচায় সমস্ত ব্যবস্থা। একজন মহিলা তিনি যতই ধনী হন না কেন, তার জন্য নিখরচায় বন্দোবস্ত করা হতে পারে। যদি কোনো মানুষ জেলে আছেন, তার জন্য নিখরচা, শিশু, প্রতিবন্ধী, তাদের জন্য নিখরচায় বন্দোবস্ত করা আছে। অর্থাৎ যদি মনে হয় দ্রুত গণ্ডগোলের মধ্যে না গিয়ে একটা ডিভোর্স করার প্রয়োজন আছে, তাহলে সে রাস্তাও কিন্তু রয়েছে। আমি বারবার বলবো, কখনো এটা ভাববেন না যে আইন শুধু মহিলাদের জন্য, পুরুষদের জন্য নয়। আইন যারা অন্যায় করছেন তাদের আটকাবার জন্য, যাদের ন্যায়ের প্রয়োজন, যাদের সুবিধা সুরাহা দেবার প্রয়োজন, তাদের জন্য আইন। এমন নয় যে সমস্ত আইন মেয়েদের জন্য, তা নয়। কিন্তু এটাও ঠিক, আমি আজও বিশ্বাস করি একটা রেডিও বা একটা সাইকেলের জন্য একটি মেয়েকে পুড়িয়ে মারা হয়। আমি আজও বিশ্বাস করি। দেখুন, আমি আপনাদের বলতে আমার ভালো লাগছে যে আমি যারা অ্যাসিড আক্রান্ত হন তাদের মামলা আমি করি এবং তাদের কাছ থেকে কোনো খরচ নিই না, পয়সা নিই না, একটি পয়সাও না। এটা আমার প্রিন্সিপাল। দেখুন, কেউ রক্ত দেয়, নিজের রক্ত দান করে, কেউ অন্য কোনোভাবে সমাজ সেবা করে, আমি যেটুকু পারি আমি সেটুকু করি। আমি বলি, আজও আমি দেখেছি
ভাত সঠিক সেদ্ধ হয়নি বলে স্ত্রীর চোখে অ্যাসিড ঢেলে দিতে, আমি সেই ঘটনা আমাদের কাছে রয়েছে। আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে তাদের খরচ পাওয়াবার চেষ্টা করি। কাজেই মেয়েরা যে সবাই ভালো আছে তা নয়, সমস্ত মেয়ে যে আইনের বেপরোয়া সুযোগ সুবিধা নিচ্ছে তা নয়। অনেক মেয়ে কিন্তু যন্ত্রণায় আছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে আদালতে আসতেই চাইছেন না, তারা মনে করছেন যে আমরা আদালতে আসবো না। আমি তো এরকম মামলা করেছি, একটি মেয়ের চোখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে, তারপর যখন তার স্বামী জেলে, সেই মেয়েটি আদালতে এসে বলছে যে হুজুর আমি আবেদন তুলে নেব, আমি অভিযোগ তুলে নেব। মহামান্য আদালত আমাকে অ্যামাইকাস কিউরি বা আদালত বান্ধব ঠিক করেছেন এবং তিনি বললেন মিস্টার চ্যাটার্জি তুমি ওকে বোঝাও যে যেন উনি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগটা না তোলেন, আমরা ওনাকে ভোকেশনাল ট্রেনিং দেব, আমরা ওনাকে কাজের বন্দোবস্ত করব। আমার মনে আছে নদিয়ার প্রত্যন্ত প্রান্ত থেকে মেয়ে এসেছিল একটি মেয়ে, তাকে যখন আমি বোঝাচ্ছি যে আপনি কেন অভিযোগ তুলতে চাইছেন আপনার স্বামীর বিরুদ্ধে, আপনার স্বামী তো সেই পাষণ্ড যে ভাত যথাযথ সেদ্ধ হয়নি এই অভিযোগে আপনার চোখে অ্যাসিড ঢেলেছে, মেয়েটা কাঁদতে কাঁদতে আমাকে বলেছিল যে দাদাবাবু, যে মেয়ের স্বামী তাকে ঘরে নেয় না সে মেয়েকে যে গ্রামেও ঢুকতে দেবে না, তোমরা আমাকে কি চাকরি দেবে, কি কাজ দেবে, আমি যে পড়াশোনা জানি না, আমি যে লেখাপড়া জানি না, দাদাবাবু তোমরা আমাকে কি শেখাবে। দেখুন এই ঘটনাও আছে, ভয়ঙ্কর সংকট, ভয়ঙ্কর সংকট, করতে চাইছে সে সাহায্য নেবার উপযুক্ত নয়, সাহায্য নিতে পারছে না। এরকম অভিযোগ আমাদের কাছে একের পর এক অ্যাসিড আক্রান্ত মেয়েরা আসেন, 100% বার্ন ইনজুরি, দু চোখে সে দেখতে পায় না, সন্তান আছে, কত কত বলবো। আবার পাশাপাশি এটাও ঠিক যে নির্যাতনের শিকার হয়েছেন ছেলেটির মা বাবা, ছেলেটির চাকরি চলে গেছে, ছেলেটি পালিয়ে বেড়াচ্ছে, স্বামীর দাদার শ্বশুরের বিরুদ্ধে একজন স্ত্রী তাকে রেপ করার মিথ্যে অভিযোগ করেছে, এগুলো আমরা দেখি। কাজেই দেখুন আদালত সবসময় বিচার করবার চেষ্টা করেন যে কে সত্য কথা বলছেন। এটা খুব অদ্ভুত, এটা খুব অদ্ভুত। দেখুন ঘটনাটা কিন্তু ভগবান, যদি আপনি ভগবানে বিশ্বাস করেন, তিনি দেখেছেন, আর যিনি নির্যাতিত তিনি দেখে থাকতে পারেন, নির্যাতিতা, আর যিনি নির্যাতন করছেন তিনি, কিন্তু তারা তো সত্যি কথা বলছেন না আদালতকে, ভগবান নেমে এসেও বলবেন না, আর বিবদমান পক্ষরাও অনেক সময় সত্যি কথা বলেন না, অনেক সময়, আমি বলছি না সবাই বলেন না, অনেক সময় বলছেন না। কাজেই আদালতকে অনেক সাবধানে এগোতে হয়। আমরা উকিল, আমরা খুব সাবধানে পা ফেলি যাতে একটা সত্য উঠে আসে। সত্যটা কি? একটা পেঁয়াজ ধরে নিন, পেঁয়াজের খোলা ছাড়াতে ছাড়াতে যেমন মূল বিষয়টা আসবে, সত্যও তেমনি। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, আমি যারা দেখছেন তাদের বোঝাবার চেষ্টা করি। আমি যদি জিজ্ঞাসা করি যে আপনারা কি দেখছেন, আপনি হয়তো বলবেন, যারা সামনে আছেন তারা বলবেন একটা পেনের মাথা দেখছেন। এবার আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনি কি দেখছেন, আপনি লম্বা পেনের এই অংশটা দেখছেন। আর আমি যদি নিজেকে বলি আমি কি দেখছি, আমি দেখছি এই গোল অংশটা। আমরা কেউ মিথ্যে বলছি না, দৃষ্টিভঙ্গির তফাৎ। একটি মেয়ে যেখানে মনে করছে তার উপর অত্যাচার হচ্ছে, তার শাশুড়ি হয়তো মনে করছেন সেটা অত্যাচার নয়, এটা তো আমি বলছি, আমিও তো মনে করছি অত্যাচারিতা আমি, শাশুড়িও তাই বলছেন। ননদ তিনি বলছেন যে ভাইয়ের বউ বা দাদার বউই আমাদের উপর অত্যাচার করে। রকম ফের কে কিভাবে দেখছেন, কেউই হয়তো মিথ্যে বলছেন না। তবে পাশাপাশি এটাও ঠিক, আমরা যখন ক্রিমিনাল মামলাগুলি করি আমরা সেখানেও দেখি যে মানুষ মানুষকে মারছে, নির্দয়ভাবে মারছে, খুন করছে, টুকরো টুকরো করে ফ্রিজে বা বস্তায় ভরে রাখছে, সেটাও এক ধরনের সাইকোলজি। কাজেই আবার আমি ফিরে আসি আপনার প্রশ্নের উত্তরে যে হ্যাঁ, এখন পদ্ধতি কিন্তু অনেকটা সরল, এবং যাতে করে খুব সহজে একজন মানুষ রিলিফ পান, আদালত কিন্তু সেই চেষ্টা করেন। বেশ বেশ, আপনি একটা প্রসঙ্গ তুললেন, ওইটাতেই আমি জিজ্ঞেস করি যে মানুষ এখনো সত্যি আইনের কাছে যেতে ভয় পায়। অনেক মানুষকে আমি দেখেছি যে অনেক দিন চলবে, তো মানে সে নির্দোষ হলেও সে আইনের কাছে যেতে ভয় পাচ্ছে, এটা থেকে বেরোনোর উপায় কি? দেখুন তার একটা বড় কারণ হচ্ছে মানুষকে মিথ্যে কেসে জড়িয়ে দেওয়া। আমি খুব বিশ্বাস করি যে আমাদের যারা তদন্তকারী দল, যাদের আপনি পুলিশ বলেন বা অন্য তদন্তকারী দল, তারা যদি সৎ, নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করতেন তাহলে হয়তো অন্য রকম ছবি আসতো। অনেক সময়ই তারা সৎ, সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত করেন না, যার জন্য একজন মানুষ অভিযোগ করেন যে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই শব্দটা খুব কমন, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে এসে বলেন যে দাদা আমরা কিছু করিনি, কিন্তু আমাকে জড়িয়ে দিয়েছে পুলিশ। তারা অন্য আর একটা কথা বলেন যে আমাদের কিছু অসৎ উপায়ের কথা বলেছিল, আমরা রাজি হইনি, আমাদের ফাঁসিয়ে দিয়েছে। এটা একটা দিক। অর্থাৎ যদি সত্য বিচার করা হতো তাহলে হয়তো অন্য রকম হতো, কিন্তু অনেক সময়
পুলিশেরও সময় থাকে না, পুলিশকে ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে হয়, ভিআইপিদের পেছন পেছন ছুটতে হয়, সারা রাত হয়তো একটা লোক ডিউটি করছে, তারপর সে এসে থানায় বসে কেস ডায়েরি লিখতে বসলো। কাজেই সেও হয়তো ঠিকঠাক কাজ করতে পারছে না, যার জন্য এই মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়া এই শব্দটা খুব বেশি প্রয়োগ হয়। কাজেই আমি আপনাকে বলি যে হ্যাঁ, এরকম অভিযোগ ওঠে যে আমাদের কাছে মানুষ এসে বলছেন তিনি নির্দোষ, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য তিনি আদালতে যেতে ভয় পাচ্ছেন। অনেক সময় লোকে আদালত বলতেই মনে করে পুলিশ। এখনও আমি আপনাদের এই অনুষ্ঠানে বলছি, পুলিশের ব্যবহার যে সর্বক্ষেত্রে ভালো তা তো নয়। সে একই অভিযোগ তো সুজেট জর্ডনও করেছিল, যে সে যখন আদালতে গেছিল, সে যখন থানায় গেছিল তাকে কি ব্যবহার পেতে হয়েছে। কামদুনির নির্যাতিতার পরিবার তারা এই অভিযোগ করেছেন, একের পর এক অভিযোগ। সাধারণ মানুষ থানায় যেতে ভয় পায় কেন থানায় যেতে ভয় পাবে? আজকালকার দিনে ইন্টারনেট, সিসিটিভি, থানায় যেতে মানুষ ভয় পাচ্ছে, আদালতে যেতে ভয় পাচ্ছে। আমি বলছি না পুলিশ খারাপ, উকিল ভালো, তা নয়। আমরা যারা খারাপ তাদের সমালোচনা করছি, যারা ভালো তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা নেই। একইভাবে উকিলের কাছে আসতে ভয় পায় যে উকিল বোধহয় তাকে মিসগাইড করবে। অর্থাৎ কোথাও একটা বিশ্বাসের অভাব, কোথাও একটা যেন যোগাযোগের অভাব, কমিউনিকেশনের অভাব, বা এই বিষয়টার প্রতি একটা মনে ভয় ঢুকে যাওয়া। দেখুন, ভয় ঢোকার কথা নয়, কারণ আজকাল আপনারা ইন্টারনেট সহজে রয়েছে, গুগলে দেখে নিন একটা আইন। আজকাল আইন দেখাও সহজ, চট করে আপনারা পুরনো মামলার নজির পেতে পারেন। মহামান্য কলকাতা হাইকোর্টে কিভাবে মামলা হচ্ছে আপনারা ওয়েবসাইটে দেখে নিতে পারেন। এই ভয়টাকে কাটানো দরকার। এই ভয়টাকে কাটাতে না পারলে সাধারণ মানুষ কিন্তু আদালত বিমুখ হয়ে উঠবেন। একটা সময় হয়েও ছিল, সাধারণ মানুষ আদালত বিমুখ হয়ে উঠছিলেন। তারপর আদালতে মানুষ যান, আমি এখনো বিশ্বাস করি মানুষ ঘুমোতে যান একথা ভেবে যে মাথার ওপরে আদালত আছে, আজকে কিছু হলে আমি চট করে আদালতে যেতে পারবো। মানুষ এটা বিশ্বাস করেন বলে তারা নিশ্চিন্তে ঘুমোতে যান। শুনুন, দরজায় যতই আপনি তালা দিন, একদল ডাকাত এলে লাথি মেরে দরজা ভাঙতে 5 সেকেন্ডও লাগে না, তবু মানুষ দরজায় তালা দিয়ে নিশ্চিন্তে ঘুমোয়, কারণ বিপদ হবে না। যদি বিপদ হয় আমি আদালতে যাব। মানুষ আদালতকে ভয় পান, কিন্তু আমি সাধারণ মানুষকে বলবো যে ভয়ের কিছু নেই, আদালতে আসা প্রয়োজন। না হলে সৎ, নিরপেক্ষ, সুষ্ঠু বিচার হবে কি করে? আর আইন আপনি কখনোই নিজের হাতে তুলতে পারেন না। আপনি কখনোই মনে করতে পারেন না যে আমাকে মেরেছে আমিও মারবো, কখনোই সম্ভব নয়। তার জন্য আদালতেই আসতে হবে। যদি আপনার নিম্ন আদালতের রায় পছন্দ না হয়, আপনি উচ্চ আদালতে যান, তারও উপরে আদালত রয়েছে। যদি আপনি মনে করেন অনেক খরচ, আমি তো আপনাকে বললাম খরচ, মহিলা, সিনিয়র সিটিজেন, শিশু, প্রতিবন্ধী, যারা জেলে রয়েছেন, যারা ভিক্ষে করছেন, তাদের জন্য টাকা পয়সা লাগে না, নিখরচায় মামলা করা যায়। জানতে হবে, এই অ্যাওয়ারনেসটা থাকতে হবে যে আমি চাইলে নিখরচায় মামলাটা করতে পারি। রাইট, একদম ঠিক। আচ্ছা, আরেকটা অন্য বিষয় জানতে চাই যে লিভ টুগেদারের ক্ষেত্রে যারা বিয়ে করতে চায় না, তাদের জন্য কি কোনো আইনি সাহায্য আছে? এখানে আমি একটা সুন্দর গল্প বলি। একদিন একটি সকালবেলা আমার কাছে একটি মেয়ে এলো। আমি মেয়েটিকে দেখে বুঝলাম যে সকালবেলা সে আয়না দেখারও সময় পায়নি, তার টিপ ধেবড়ে গেছে, চোখের যে আইলাইনার ছিল সেটা ধেবড়ে গেছে, বা মাথা ঠিক করে আঁচড়ায়নি, হাতে ঘড়ি পরার দাগ, অথচ ঘড়িটা পরেনি। আমি বুঝলাম রাত্রে এমন কিছু হয়েছে যার জন্য সকাল হতেই সে ছুটে এসেছে আমার কাছে। এইটাই আমি লিখেছি আমার সাদা কালো বলে একটা বইতে, এটা আমার একটা গল্প আমি লিখেছি। তো তারপর যখন মেয়েটির সঙ্গে কথা বলতে শুরু করলাম, মেয়েটি বলল যে মেয়েটি একজনের সঙ্গে লিভ টুগেদার করতো। এখানে আমি একটু থেমে বলি যে এখন একটা কনসেপ্ট চালু হয়েছে, মেয়েরা পুরুষদের সমান হব বা পুরুষদের অতিক্রম করব, আরও স্বাধীন হব, এই ভেবে আমি কেন দায়িত্ব নেব, এই ভেবে অনেকেই বিয়ে করতে চাইছেন না। পুরুষরাও আবার ভয় পাচ্ছেন বিয়ে করলে যদি 498-এ খেতে হয়, যদি কেস হয়, অর্থাৎ এইভাবে কমিটমেন্টের একটা ভয় দুপক্ষই বিয়ে থেকে দূরে সরছেন। কাজেই তারা একসঙ্গে থাকার রাস্তা বের করে নিয়েছেন লিভ টুগেদার। তারা মনে করছেন, পুরুষও মনে করছেন বিয়ে তো করলাম না, কাজেই লিভ টুগেদার করছি, আমাকে তো আর 498-এ দিতে পারবে না। আবার মেয়েটিও মনে করছে যে কি দরকার ঝামেলা, সেখানে শ্বশুর শাশুড়ি ননদ, তার চেয়ে আমি স্বাধীন আছি, আমি ভালো চাকরি করি, টাকা কামাই, আমিই বা বিয়ে করতে যাব কেন? এইবারে তারা লিভ টুগেদার করতে গেলেন। যেমন এই মেয়েটি, সে লিভ টুগেদার করতো আমাদের এই যাদবপুর অঞ্চল, বিজয়গড় অঞ্চলের একটি বাড়িতে, একটি ফ্ল্যাট ভাড়া করে তারা থাকতেন, স্বামী স্ত্রীর মতোই থাকতেন। আজকাল যারা আমাদের অনুষ্ঠান দেখছেন ও শুনছেন তারা একমত হবেন যে আজকাল একটা কনসেপ্ট চালু হয়েছে যে নিজেদের ইন্টিমেট ছবি আমরা তুলব,
অর্থাৎ যখন আমরা শারীরিক সম্পর্ক করছি তারও ভিডিও করতে হবে, যখন আমরা নিজেরা ঘনিষ্ঠভাবে বসে রয়েছি শুয়ে রয়েছি তারও ছবি তুলতে হবে। তারা ওই ছবি তুলতেন। আমি যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের আমি বলবো এটা একেবারে বন্ধ করবেন, এই ছবি তোলা একেবারে বন্ধ করুন। দেখুন তারপর কি হলো, এইবারে মেয়েটি জানতে পারলো যে যার সঙ্গে সে লিভ টুগেদার করছিল সে তার থেকে 12 বছরের বড়, তার বাড়ি বিহারে, তার একটি সন্তান আছে। এ সব চেপে ওই ছেলেটি তার সঙ্গে লিভ টুগেদার করতে শুরু করেছে। এইবারে যখন মেয়েটি বলছে আমি থানায় যাব, তখন ছেলেটা বলছে তো আমার কাছে এই ভিডিও আছে, এই ছবিগুলো আছে, আমি কিন্তু ভাইরাল করে দেবো। আপনারা জানেন কি না জানি না, এই মুহূর্তে সারা পৃথিবীতে যে কটা ব্যবসা কোটি কোটি ডলার এনে দেয় তার মধ্যে একটা হলো আর্মস অ্যান্ড অ্যামুনিশনস, একটা হলো ড্রাগ, একটা হলো জাল টাকা, একটা হলো পাচার, সে মহিলা পাচার হোক বা পুরুষ পাচার হোক, আর একটা হলো এই পর্নোগ্রাফির ব্যবসা। অর্থাৎ ওয়েবসাইট খোলা রয়েছে, শুধু ভাসিয়ে দাও ছবি, লাইক হয়ে যাবে লাখ লাখ, আর তাতেই টাকা। যার জন্য আমার খুব অদ্ভুত লাগে আজকাল মানুষ স্নান করতে করতে সে ছবিও রিল বানান, আরও লাইক হবে, ঘরে বসে টাকা আসবে। এই কারণে আমি জানি না কেন মানুষ এদিকে ঝুঁকছেন। যাই হোক, এইবারে মেয়েটি আমার কাছে কাঁদতে কাঁদতে বলছে আমি না যেতে পারছি থানায়, না কাউকে জানাতে পারছি। ও বলছে আমি থানায় গেলেই এ সমস্ত ভিডিও ভাইরাল করে দেবে। বুঝুন লিভ টুগেদারের কি যন্ত্রণা। সে কিন্তু তার স্বামী নয়, এও স্ত্রী নয়। দর্শক যারা রয়েছেন, দর্শক শ্রোতা, তাদের বলি একটি বিশেষ আইন কিন্তু রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বলে, বা গার্হস্থ্য হিংসা বিরোধী আইন। যদি দুজন মানুষ তারা একটাই হাউসহোল্ড শেয়ার করেন বা এক ছাদ বা একসঙ্গে তারা থাকেন, তাহলেই কিন্তু তারা এই আইনের আওতায় আসছেন। অর্থাৎ বিয়ে না করলেও কিন্তু তারা এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের আওতায় এসে পড়বেন। এবং এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট একেবারে মহিলাদের বিরুদ্ধে, মাফ করবেন, পুরুষদের বিরুদ্ধে তো হতোই, এখন মহিলাদের বিরুদ্ধেও লাগু হচ্ছে, মানে দোষীদের বিরুদ্ধে আর কি। অবশ্যই দোষীদের বিরুদ্ধে লাগু হবে। সেক্ষেত্রে 3টি রিলিফ পেতে পারে। এক হচ্ছে একটি মেয়ে প্রয়োজনে তাকে একটি মানিটারি রিলিফ আমরা বলি, অর্থাৎ আর্থিক সুরাহা, কিছু টাকা খোরপোশ দেওয়া যেতে পারে। মেয়েটির যদি থাকার জায়গা না থাকে তাহলে মেয়েটিকে একটি বাড়ি অথবা একটি ভাড়া বাড়ি যেখানে সে থাকতে পারবে সেই বন্দোবস্ত করে দেওয়া হবে। প্রয়োজনে তাকে ওই ভাড়ার টাকাটা দেওয়া হবে। আর একটা হচ্ছে প্রোটেকশন অফিসার একজন পাবেন ওই মেয়েটি, যদি তিনি নির্যাতিতা হন তাহলে উনি প্রোটেকশন অফিসারকে জানালে তিনি এটা রিপোর্ট দেবেন। অর্থাৎ আইন আছে। যারা মনে করছেন বিয়ে করব না, তার বিয়ে করলে ঝামেলা, তার চাইতে বিয়ে না করে লিভ টুগেদারের নামে একজন আর একজনকে ঠকাবেন, তাদের বলি যে আইন কিন্তু রয়েছে, নির্দিষ্ট আইন, তাঁরাও কিন্তু সাজা পেতে পারেন। এটা গেল আর একটা দিক। আপনি কি আর একটা প্রশ্ন করছিলেন যে সিনিয়র সিটিজেনদের নিয়ে কি প্রশ্ন করলেন? সিনিয়র সিটিজেন বলতে আমরা মোটামুটি 60 বা তার ঊর্ধ্ব ধরে নেব। তাদের জন্য একটি বিশেষ আইন রয়েছে, মেইনটেনেন্স অফ পেরেন্টস অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট। অর্থাৎ সিনিয়র সিটিজেনদের কিন্তু সরাসরি কোর্টে আনা হচ্ছে না। একজন সিনিয়র সিটিজেনের জন্য নির্দিষ্ট ফোরাম হচ্ছে এসডিও, সাব ডিভিশনাল অফিসার। আপনারা যারা দেখছেন তারা সবাই নিজেদের এলাকার সাব ডিভিশনাল অফিসারের ফোন নাম্বার বা তিনি কোথায় বসেন জেনে রাখুন। যদি প্রয়োজন হয় এই সাব ডিভিশনাল অফিসারের কাছে আপনারা নিজেরা যান, আপনারা নিজেরা গিয়ে, কোনো লয়ার লাগবেন, আপনারা নিজেরা গিয়ে একটা অভিযোগ দায়ের করুন যে আমাকে আমার ছেলে বা আমার আত্মীয় আমাকে যন্ত্রণা দিচ্ছে। সাধারণত মেইনটেনেন্সের জন্য বা খোরপোশ পাবার জন্য এই ফোরামটা ব্যবহৃত হয়। সর্বোচ্চ 10,000 টাকা একজন সিনিয়র সিটিজেন খোরপোশ পাবেন। কিন্তু এই আইনেরই রুলে বলে দিয়েছে, রুল 7-এ বলে দিয়েছে প্রয়োজনে তার জীবন এবং সম্পত্তির সুরক্ষাও দিতে হবে প্রশাসনকে। অর্থাৎ শুধুই যে তিনি খোরপোশ পাবেন তা নয়, তার জীবন এবং তার সম্পত্তির সুরক্ষা দিতে হবে। অনেক মানুষ আমাদের কাছে আসেন যে তার বাড়িটা তার ছেলের বউ লিখে নিতে চাইছে, কোথাও মেয়ে জামাই লিখিয়ে নিতে চাইছে, জোর করে তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কোথাও হয়তো স্বামী মারা গেছেন, স্বামীর নামে বাড়ি, মাকে থাকতে দেওয়া হচ্ছে না। বলতেও খারাপ লাগে কিন্তু এগুলো হচ্ছে। মা তখন কেঁদে বেড়াচ্ছেন, কোথায় যাবেন? তাদের আমরা বলবো যে সরাসরি আপনারা এসডিওর কাছে যান, এসডিওর কাছে সুরাহা না পেলে ডিএম এর কাছে যান। আর স্থানীয় থানায় তো আপনারা যেতেই পারেন, সেখানে আপনারা গিয়ে অভিযোগ দায়ের করুন। সাব ডিভিশনাল অফিসার শুধু আপনাকে 10,000 টাকা সর্বোচ্চ খোরপোশেরই ব্যবস্থা করবেন না, এছাড়াও আপনাদের জীবন এবং
সম্পত্তির সুরক্ষা দেবেন। যদি না হয় তাহলে আপনারা মহামান্য কলকাতা হাইকোর্টে রিট মামলা দায়ের করতে পারেন। এবং যদি মনে হয় আপনার যে আমি উইডো, আমি বৃদ্ধা, আমি কি করে যাব কোথাও, আমি কি করে টাকা পয়সা পাবো, তাকে আবার আমি বলবো আপনি আপনার এলাকার জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে যান, নিখরচায় মামলা করে দেওয়া হবে আপনার জন্য। কাজেই একেবারে ভয় পাবেন না। ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি আছে, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ, তাঁদেরই অধীনে এই রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষগুলি রয়েছে। প্রত্যন্ত প্রান্তগুলিতে প্যারালিগাল ভলান্টিয়ার আছেন। এই প্যারালিগাল ভলান্টিয়ার অবিশ্বাস্য ভালো কাজ করেন। তারা মানুষকে প্রয়োজনে তারা ঘরে চলে যান, একেবারে তালুক স্তর অবধি এই আইনি পরিষেবা কর্তৃপক্ষ রয়েছে। আপনারা যোগাযোগ করলে নিখরচায় আইনি পরিষেবা পাবেন। অসংখ্য ধন্যবাদ, আমাদের এতগুলো বিষয় আপনি আলোকপাত করলেন। না, একেবারে ধন্যবাদ দেবার নয়, কারণ আমি এই যে আপনারা আমার কাছে এলেন এবং আমি বলতে সুযোগ পেলাম, আমিই নিজেকে ধন্য মনে করছি। কারণ এগুলি দেখুন, আমি পড়াশুনো শিখেছি, অনেকে হয়তো শেখেননি, তারা হয়তো সরাসরি জানতে পারে না। যে কথা আপনি বললেন যে মানুষ ভয় পান, আমি তো নিজে একজন আইনের ছাত্র হিসেবে মনে করি যে এগুলি জানানো আমার কর্তব্য। সাধারণ মানুষ জানুন, সাধারণ মানুষ কেন আইনকে ভয় পাবেন, কেন আদালতকে ভয় পাবেন, কেন থানাকে ভয় পাবেন। আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হন। আজকাল মিডিয়া রয়েছে, যদি কোথাও কোনো থানা আপনার সঙ্গে দুর্ব্যবহার করে আপনি মিডিয়াতে জানান। আপনি আজকাল সবার হাতে ফোন থাকে, স্মার্টফোন থাকে, আপনি ভিডিও করে জানিয়ে দিন যে অমুক থানার অফিসার ইনচার্জ আমার সঙ্গে দুর্ব্যবহার করছে। কেন আপনি ভয় পাচ্ছেন? আরে পুলিশ আদালত তো রয়েছে আমাদের সুরক্ষার জন্য। তারা যদি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন আর আমরা ভয়ে বালিশে, এটাই তো আমাদের ট্র্যাজেডি যে আমাদের দেশে নির্যাতিতা যারা হন তারাই বালিশে মুখ লুকিয়ে কাঁদেন, আর যারা নির্যাতিত হন তারা বেরিয়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, বুক চিতিয়ে ঘুরে বেড়ান। যেটা এক্স্যাক্টলি অপোজিট হওয়া উচিত। একদম একদম। আবার কখনো প্রয়োজন হলে আপনার কাছে নিশ্চয়ই অবশ্যই আসবো। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ।